স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সকলের রাতের খাবার শেষ। মেয়েটা দোতলায় থাকবে বলে বায়না ধরেছে। রুমের খাটগুলো মুঘল ধাঁচে। দিয়া হাত দিয়ে ধরে খাটের কারুকার্য দেখছে। দিয়ার কাছে এগুলো পুরনো ব্যাপার। আগের দাদাবাড়ির খাটগুলো এমন। রুমের মাটিতে মাদুর বিছিয়েছে মেয়েরা। শেফালি আবিরকে শাহিনের কাছে দিয়ে এসেছে। শাহাদাত ভাই অনেক ড্যাশিং কিন্তু। বিদীপ তার কথা শুনে রুমের প্রতিটা প্রাণী ওর দিকে ফিরল। নিশি চাচাতো বোনের দিকে তাকিয়ে বলে, বিদি আপু, তুমি কি পাগল হলে? ভাবিজান বসে আছে সামনে আর এসব বলছো? আরে বাবা, এমনি বললাম। উনি সামনে থাকলে কি সমস্যা? ব্যাপারগুলোকে নর্মালাইজ করা শিখ। অস্ট্রেলিয়াতে তো মেয়েরা ওনাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠত। এটা বাংলাদেশের, অস্ট্রেলিয়া নয় বিদি। মনির করা জবাবে বিদীপটা চুপ হলো না, বরঞ্চ আরো জোর গলায় বলল, সেটাই আমি বুঝাতে চাইলাম। বাংলাদেশে এসব অপশন নেই বলেই রেপের সংখ্যা বাড়ছে। শাহাদের সাবিনা খালার মেয়ে তাহি বড্ড বিরক্ত নিয়ে বলল, কি অদ্ভুত সব যুক্তি। হাতে পায়ে ধরছি বোন, আমরা তোমার মতো এত স্মার্ট নই। তাও দয়া করে বড় ভাইজানকে নিয়ে এসব বলো না। শুনতে কেমন যেন লাগে। কই ভাইজান আর কই অস্ট্রেলিয়ার মেয়ে, ছি। ওকে সরি, আর বলবো না। এভাবে রিয়েক্ট করো না তোমরা। তবে আমার এজড পার্সনে বড্ড অ্যালার্জি কিন্তু। এই প্রথম ওনাকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। ভাবি প্লিজ রাগ করবেন না, আমি আগে সরি বলে নিয়েছি। এই বাড়িতে সব ছেলে অনেক স্মার্ট কিন্তু। ওনাকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল। ফিল করেছি ওনাকে আমি। চলো ভাইজানের দ্বিতীয় বউ তোমাকে বানিয়ে দিই। মনি তাহি একসাথে ধমকে উঠল শেফালিকে। পাগলের মতো বলছিস কেন বেয়াদব? আমি তো মজা করলাম। শিফা বলে উঠল, আপা, মজারও তো একটা সীমা থাকে। দুদিন পর ভাইজান এমনিতেই দ্বিতীয় বিয়ে করবে। দেখেছিস, 2 বছরে একবারও এই মেয়ের সাথে শুতে। আমি আগে বলে দোষ কি? পাত্রী তৈরি থাকলো। তাহি উত্তেজিত হয়ে চেঁচিয়ে দাঁতে দাঁত খিচে বলল, ভাইজান গুনে গুনে তোর থেকে 13 বছরের বড় শেফালি। তোর কি একটু লজ্জা লাগছে না ভাইজানকে নিয়ে এসব বলতে? এত নিচে নামলি যে কার সাথে কখন ভাইজান শোবে ওটাও নিয়ে তুই আলোচনায় বসেছিস, ছি। আমার দুঃখে চোখে পানি আসছে। বাবার আসনে বসাই তোকে আমরা, অন্য সময় হলে চটকানা মারতাম তোকে। কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে চুপ হয়ে গেল শেফালি। দিয়া কেমন থম মেরে বসে আছে। শাহাদ দ্বিতীয় বিয়ে করবে মানে? এটা কখন সিদ্ধান্ত নেওয়া হলো? মেয়ে বউ রেখে কেন দ্বিতীয় বিয়ে করবে? বুকের ভেতরটা চলছে। ছিল দূরত্বে, তবু তো স্ত্রী ছিল। শেহেদা থাকলে না হয় মেয়ের বাহানায় উঠে যেত। মেয়েটা শাহাদের কাছে, বুকের ভেতরটায় যন্ত্রণা বাড়ছে। নিজের অজান্তেই গড়িয়ে পড়ল অশ্রু। সাথে সাথে উঠে দাঁড়ায়। সামনে পা ফেলে রুম থেকে বেরিয়ে যেতে চাইলে তাহি আটকে দেয়। ভাবিজান বসো, সব মন খারাপ আজকে বাদ। আমার চেয়ে বেশি কষ্ট তো তুমি পাও নাই, তাই না? একটু গেম খেলে, কি বলো সবাই? আর শেফালি, মুখ বন্ধ করে রাখবি। সকলে সজোরে মাথা নাড়ালো। দিয়া চুপটি করে বাধ্য মেয়ের মতো বসে পড়ল। এখন কথা আগাতে মন চাইছে না। একা থাকলে মন খারাপ আরো ঝেঁকে বসবে। শিফা একটা বটল এনে ঘোরালো। খেলা হবে ট্রুথ অ্যান্ড ডেয়ার। বটল প্রথমেই ঘুরল প্রতীক্ষার দিকে। প্রতীক্ষা ট্রুথ নিয়েছে। প্রতীক্ষাকে প্রশ্ন করলো নিশি। এই নিয়ে কয়টা বয়ফ্রেন্ড মার খেয়েছে চাচুর কাছে? প্রতীক্ষা হেসে বলে, 6 নম্বরটা আম্মু ভাগিয়েছে, আব্বু জানেই না। সকলে হাসছে। মাত্র অষ্টম শ্রেণীতে পড়ে তাতে এই অবস্থা। এরপর পুনরায় বটল ঘোরালে মনিকার দিকে ঘোরে। মনিকা ট্রুথ নিল। প্রশ্ন করলো তাহি। আমি জানি মনি, তুই কাউকে খুব ভালোবাসিস, কিন্তু কখনো জানাসনি মানুষটা গে। মনিকা ঘাবড়ে গেল। এই প্রশ্নটা করবে ভাবেনি। কিছুটা ভেবে বলে, জানাবো খুব দ্রুত সবাইকে, কিন্তু সাহস হয় না বুঝলি। যদি তাকে হারিয়ে ফেলি এই ভয়ে বলি না, তবে তাকে আমি প্রচণ্ড ভালোবাসি।
তার যত্ন আমাকে মুগ্ধ করে, তার কথা আমাকে টানে, তার হাসি আমাকে ভাবাই। সুযোগ পেলে তাদের জানাবো আগে। জোর করিস না প্লিজ। তাহি হেসে সম্মতি জানায়। এরপর বোতল ঘোরাতেই শিফার দিকে ঘোরে। শিফা ভয়ে ডেয়ার নিল। এরা যেভাবে পছন্দ নিয়ে প্রশ্ন করছে, শিফাকে করতে কতক্ষণ? সে কিছুতেই বলবে না পছন্দের মানুষের কথা। ডেয়ার দিল মনিকা। যাকে ভালোবাসিস তাকে ফোন দিয়ে আই লাভ ইউ বল, সবার সামনে। তেতে উঠল শিফা, যা চায়নি তাই হলো। এভাবে না হলেও অন্যভাবে ঘটতে চলল অঘটনটা। অসম্ভব, কাউকে ভালোবাসি না। ফোন কিভাবে দিব? ফোন নাই আমার কাছে। ওকে, আমাদের মধ্যে যাকে বিশ্বাস করিস তার ফোনটা নে। বাসি না ভালো কাউকে। ডায়েরিটা দেখাবো শাহাদ ভাইকে? এই, একদম না বলছি। সকলে নড়ে চড়ে বসলো দেখার জন্য। শেষে দিয়ার ফোনটা নিল। কল করলো সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বরে। রিং হচ্ছে, শিফার বুকের ধকধক বাড়ছে। ফোনটা যেন না ধরে, মনে মনে তাই ভাবছে। দুর্ভাগ্যক্রমে ফোন রিসিভ হলো। তাহি করা আদেশ করলো, তোর নাম বলবি, না হয় ভাববে ভাবিজানের কাজ, যেহেতু ফোনটা ভাবিজানের, মনে থাকে জানো। শিফা মাথা নাড়ালো। ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যালো, আসসালামু আলাইকুম। শিফা চুপ থাকলে সকলে মৃদু ধুমকে কথা বলতে বলল। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি শিফা। ওপাশ থেকে নীরব স্তব্ধ প্রত্যুত্তর আসলো, হ্যাঁ বলো, কোনো প্রয়োজন? ভাইয়া, না মানে আমি। হুম, না, প্রয়োজন নেই। তাহলে? আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। সাথে সাথে ফোন কেটে দিল। ওপাশে থাকা মানুষটা যে কতটা অবাক হয়েছে সে কথা হয়তো কিশোরী বুঝতেই পারেনি। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি ঝরে এলো। দিঘির পাড়ে বসে পদ্মফুলগুলো দেখছিল এতক্ষণ। গ্রামে এসেছে অনেক দিন হলো, এই গ্রামে কখনো আসা হয়নি। দিঘির শান্ত পানির দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, মেয়ে না জেনে কত বড় ভুল করেছো। তোমার ভাইজান জানতে পারলে আমার লাশও দেখার নসিব হবে না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অন্তরের অন্তঃস্থল থেকে। দুরু দুরু করে কাঁপছে বুকটা। দিঘির পাড় ধরে হেঁটে মেঠো পথ ধরেছে। গ্রামটা ঘুরে দেখলে হয়তো মনের উপর ভাঁটা কিছুটা কমবে। ভাইজান, আসতে পারি? এসো। রুমে ঢুকেই ভাস্তিকে কোলে নিল। ভাইয়ের এবং মেয়ের দুষ্টুমি দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটেছে। শাহিন শাহেজাকে চাচা ডাকা শেখাচ্ছে, মেয়েটা বাবাই ডাকছে। শাহিন, লিমনকে ডেকে নিয়ে আসো। শাহিন অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো। শাহাদ সেদিকে না তাকিয়েই কাজ করছে। শাহিন অনুরোধ স্বরে বলল, ভাইজান মাফ করে দিন, ছোট মানুষ, আর করবে না বলেছে। যা বলেছি তাই করো। শাহিন ফোন দিয়ে জানাতেই রুমে হাজির হয়েছে লিমন সাঙ্গপাঙ্গ নিয়ে। শাহাদ ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, এতজন কেন? রজত এগিয়ে এসে বলে, ভাইজান, দে আর এফ্রেডিং। ও সরি, ওরা ভয় পাচ্ছে আপনি তো বকা দিতে পারেন, তাই আমারে নিয়ে আসছে, এবারের মতো ছাড়িয়ে দিন। শাহাদ শাহিনের মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, ওর এখানে বাংলা ট্রেনার কে? শাহিন দুপাশে মাথা নেড়ে বলে, আমি না। রজত আঙুল দিয়ে বলে, লিমন ব্রো। লিমন তৎক্ষণাৎ ভয়ে আড়ষ্ট হয়ে বলে, ভাইজান কসম, আমি ওকে শুদ্ধ বাংলা শেখাতে চেয়েছিলাম, অথচ বাংলার মানসম্মান বিদেশের মাটিতে ডুবিয়ে এসেছে। ককে খ বানিয়ে পকে ফ বানিয়ে। থামো, এত সময় নষ্ট করতে চাচ্ছি না। আনিশাদ, রুমে যাও। বৌমাকে ছেড়ে তোমার এখানে আসা উচিত হয় নাই। কাব্য, তুমি ঘুমাতে যাও। সকালে অতিথিদের আপ্যায়নে সারাদিন ব্যস্ত থাকবে। আর রজত, তুমি বাংলাতে একটু একটু করে বলা শেখো। শুদ্ধ ভাষা তোমার বড় ভাবিমা খুব সুন্দর পারে, ওনার কাছ থেকে শিখে নেবে। এখন ঘুমাতে যাও। লিমন, থাকো। সকলে লিমনের দিকে মন মরা চাহনি দিয়ে বেরিয়ে গেল। লিমনের চোখে আকুলতা। লিমনকে বসার জন্য ইশারা করলো। লিমন শুকনো ঢোক গেল। শাহিন ইশারা দিয়ে বুঝালো, আমি আছি। শুরু হলো বিচার পর্ব। এবার বটল ঘুরলো দিয়ার দিকে। সকলে চিয়ার আপ করে উঠল।
দিয়া ত্রুত নিতে চায়নি, অনেক রকমের কথা আসতে পারে, শেফালি এক বিন্দু ছাড় দেবে না এখন, তাই ডেয়ার নিল। তৎক্ষণাৎ শেফালি বলে উঠল, গান তো ভালো গাও, আজকে নিচে দেখাও। নিশি ভ্রু কুচকে বলে উঠল, এত রাতে গান ছাড়লে বকা খাবো না? আর ভাবিজানের কোমরে সমস্যা জানো না আপু, উল্টোপাল্টা ডেয়ার দাও কেন? তাহলে তো গেম হলো না, খালি গলায় গান গেয়ে নাচুক। শিফা তিতি বিরক্ত হয়ে দাঁত কটমট করে বলল, নাচতে নাচতে গান গাওয়া যায়? আজব কথা বলো। মনিকা দিয়ার দিকে ফিরে প্রশ্ন ছুড়ল। ভাবিজান নাচতে পারেন? দিয়া মাথা নেড়ে দাঁড়িয়ে পড়ল। তাহি বলল, ফোনের সাথে আমার মিনি সাউন্ড বক্সটা লাগা, শব্দ বাইরে যাবে না বেশি। নিশি তাহির ব্যাগ থেকে মিনি সাউন্ড বক্স বের করে লাগালো। দিয়া নিজে উঠে গান সিলেক্ট করে কানেক্ট করলো। টেস্টিং এর জন্য বাজাতেই শেফালি বলে উঠল, ওরে ভূতের গান, ঠিকই আছে, তোমার সাথে এটাই যাবে। দিয়া কেমন রহস্যজনক হাসি দিয়ে বলল, আপা আমি এটা খুব ভালো পারি। বাকিরা কেমন উৎসুক হয়ে চেয়ে আছে। মনিকা তাহি তো একে অন্যের দিকে ভীত হয়ে চোখের ইশারা দিচ্ছে। মনিকা ফিসফিস করে বলে, ভাবিজানের কি মাথা ঠিক আছে? এত কান ফেলে মঞ্জুলিকা, থাম, চুপচাপ দেখে যা। দিয়া কোমরে আনারকালির ওড়না বাঁধল। এখানে আসার আগে শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়েছে আনারকালি পরার। শাশুড়ি অনুমতি দিল। গরমে গ্রামে জামাই ভালো, এর মধ্যে শাহেজাদ ছোট, এদিকে কেউ খেয়াল করেনি। শেফালি ইচ্ছে করে গানের আওয়াজ বাড়িয়ে দিল যেন বাকিদের সমস্যা হয়। দিয়া নাচ শেষ করে কোমর থেকে ওড়না খুলে দাঁড়ায়। নাচের মুদ্রা দেখে বিস্মিত প্রত্যেকে। পুরো দমে প্রফেশনাল নৃত্যশিল্পী মনে হচ্ছে। তাহি চমকিত হয়ে প্রশ্ন ছড়ে, ভাবিজান আপনি নাচতে পারেন? ক্লাসিক্যাল পারি। বিদীপ্তা বলল, তুমি পারো না এমন কিছু আছে ভাবি? দিয়া একটা চমৎকার হাসি দিয়ে বলল, অনেক কিছু, এই ধরো মানুষ খুন করতে পারি না, যদি পারতাম এতদিনে অনেকগুলো লাশ ফেলে দিতাম। গায়ের জামা কাপড় ঝাড়তে ঝাড়তে দিয়া কথাগুলো বলে উঠল। অকপটে বলা কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে থাকা প্রতিটি প্রাণীর চোখে মুখে আতঙ্ক। হঠাৎ চোখ যেতেই দেখে দরজার উপাশে শাহাদ মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে মাথা নোয়ালো। শাহাদ সোজা রুমে ঢুকে যাওয়াতে সবাই দাঁড়িয়ে পড়ল। শাহেজাকে দেয়ার কোলে দিয়ে সকলকে চমকে দিয়ে বলে উঠল, প্রথম লাশটা বোধহয় আমি হতাম, তাই না? এমন কথা কামরা জুড়ে বাজ পড়ার মতো শোনালো। দুর্বলতায় আঘাত করেছে। সামনে দাঁড়ানো মানুষটার বুকে আছড়ে পড়তে মন চায় অন্ধকার দিনগুলোতে, অথচ মানুষটার কাছে নগণ্য সে। এত রূপ থাকার সত্ত্বেও সেই রূপ এখন মূল্যহীন। শাহাদ প্রসঙ্গ বদলে বলল, এত উচ্চ শব্দে গান বাজানোর প্রয়োজন কি? বিবেক বুদ্ধি হারিয়েছ? শেফালি বলে উঠল, ভাইজান ভাবিজান নাচতে চেয়েছে। শাহেজাকে কোলে নিয়ে নির্বিঘ্নে পা ফেলে দিয়া বেরিয়ে গেল কামরা থেকে। বাকিরা চেয়ে রইল। শাহাদ গম্ভীর কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়ো সকালে। শেফালি তখনও ফোরন কাটে। অসভ্য মেয়ে, কিভাবে ভাইজানের মুখের উপর চলে গেল? শাহাদ বিরক্তিকর নেত্রে বলে উঠল, তুমি যে কতটা অস্বাভাবিক তা কি তুমি জানো? এদের মাঝে কি করো বলো? ঘুমাতে যাও। শাহাদের ধমকে কেঁপে ওঠে বাকিরা। নিশি তড়ি ঘড়ি করে সাউন্ড বক্স খুলে ব্যাগে ঢুকায়। শাহাদ বেরিয়ে যায়। প্রতিটি কামরায় অতিথি। শাহাদ এতক্ষণ এই কামরায় ছিল জানে সে। কামরা জুড়ে মানুষটার শরীরের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। শাহেজা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। খচ করে দরজা খোলার আওয়াজ হতেই দিয়ার সামনে তাকায়। শাহাদ চেয়ার টেনে হেলান দিয়ে বসে মাথায় হাত রেখে বলে, ফারহা, জি। খুব সুন্দর নাচো। দিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে আছে শাহাদের দিকে। শাহাদের চোখের উপর হাত। দিয়া প্রশ্ন করে,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনি দেখেছেন? একটা কথা ছিল, কি? চাইলে মুক্তি পেতে পারো। আমার মেয়েটা আমার কাছেই থাকুক, অথবা নিয়ে যেতে পারো। মাঝে মাঝে দেখা করতে দিও এই মানুষটাকে। থাকতে পারবেন মেয়েকে ছাড়া? অনেক কিছুই পারি না, করতে হয়। কখন দিতে চান ডিভোর্স? শাহাদ চোখের উপর থেকে হাত না সরিয়েই বলল, সে কথা তো বলিনি। সরাসরি বিচ্ছেদে চলে গেলে। মুক্তি মানে কি? তুমি যা মনে করো। আচ্ছা। শাহাদ উঠে কাঠের বাড়ির বারান্দায় দাঁড়ালো। দিয়া শাহেজাকে শুয়ে দিয়ে নিজেও বারান্দায় চলে আসে। শাহাদ অন্তরিক্ষে চেয়ে আছে। চাঁদটা কেমন হাসছে, মেঘাচ্ছন্ন আকাশ, অথচ দুধি ছড়াচ্ছে বহুদূর। দিয়াটিকে একবারও লক্ষ্য করলো না। বেশ কিছুক্ষণ কাটে দুজনের নীরবতায়। অকস্মাৎ দিয়া শরীরের সমস্ত জোর দিয়ে শাহাদকে নিজের দিকে ফিরিয়ে জড়িয়ে ধরে। ফুপিয়ে কেঁদে উঠল। কেন বলো ওই সময়টাতে মানুষটার লাশের কথা? ক্রন্দনরত গলায় বলে উঠল, কেন বললেন ওই কঠিন কথাটা? আমি আপনার কিছু নাই হতে পারি, আপনি আমার কি জানেন না? আরো শক্তপোক্ত ভাবে আঁকড়ে ধরল স্বামীকে। আতকে ওঠে শাহাদের অন্তরাত্মা। বুকের স্পন্দন নিজের কান অব্দি আসছে। প্রিয়দর্শিনী শুনবে না, তা তো অসম্ভব। শাহাদের টি শার্টের দুটো বোতাম খুলে লোমশ মুখে নিজের অধর ছুঁয়ে দেয় বার কয়েক। পুরুষালী সত্তা কেঁপে ওঠে অদম্য অনুভূতি দমাতে। বারান্দার কাঠের গ্রিল আঁকড়ে ধরেছে। শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পাচ্ছে। দু চোখ বন্ধ এখন। দম আটকে ফেলেছে। যত শ্বাস ছাড়ছে হৃদস্পন্দন বৃদ্ধি পাচ্ছে সমানুপাতিক হারে। এ যেন যুদ্ধ চলছে মোলায়েম অনুভূতি এবং কঠিন সত্তার জেদের সাথে। শিথিল হয়ে অনর পাথরের ন্যায় তখনও দাঁড়িয়ে শাহাদ। আগলে ধরেনি ক্রন্দনরত রমণীকে। বুকে মুখ লুকিয়ে কাঁদছে দিয়া। এতটা বছর পর একান্ত পুরুষের সান্নিধ্যে পেয়ে ভুলেই গিয়েছে সকল গ্লানি। গমগমের শটা কানে বাজছে। ঘুমাতে যাও ফারা, আমার অস্বস্তি হচ্ছে। পুরনো সব সম্পর্কের মেল বন্ধ ছিল নিশাদের রিসেপশন। আত্মীয় স্বজনের ভরপুর তারাভিলা। যারা এত বছর শাহাদকে কাছে পায়নি, ওনারা এসেছে এক নজর দেখা করতে। শাহাদ দিয়ের বিয়েটা জাঁকজমক করে হয়নি শাহাদের ইচ্ছাতেই। এখনো শাহাদের পাশে বড্ড বেমানান দিয়া। দেখলে মনে হয় রাজ্যটুক, অথচ গভীর চিন্তার ফল হচ্ছে দুজনের বয়সের ফারাক। দীর্ঘ দেহি শাহাদের পাশে, শুকনা দেহি দিয়াকে আদর বাচ্চা লাগে। কোলে থাকে 9 মাসের বাচ্চা। কাজিনরা চেয়েছিল বাড়ির উঠোনে স্টেজে খাবারের আয়োজনের পরে ছোট্ট করে একটু গান নাচ হবে। সবাই মিলে আনন্দে আত্মহারা হবে। তাদের বাবা মারা আনন্দ করবে, তাই এক কোণায় সুন্দর স্টেজ সাজানো হয়েছে। ঘড়িতে 3টা। এখনো একবারও অপ্রিয় বউটার সাথে দেখা হয়নি, সামনেই আসেনি। শাহাদ ব্যস্ত ছিল অতিথি আপ্যায়নে। আগের দিন রাতের পর মেয়েটা একেবারে চুপসে গিয়েছে, হয়তো অপমানটা মেনে নিতে পারেনি। বারান্দায় ইজি চেয়ারে রাত কাটিয়েছে। এই রুমটা শাহাদের দাদা দাদির ছিল। আসবাবগুলো শাহাদের খুব পছন্দের, তাই নিজের জন্য এই কামরায় বেছে রেখেছিল। ওই মুহূর্তে নিজেকে সামনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ ছিল। সকলে স্টেজের সামনে বসেছে। শাহাদের এক চাচা এগিয়ে এসে বলেন, অনেক বছর পর দেখছি বাবা, তোমরা তো মাঝে মধ্যেই গুইরা যেতে পারো। পরনে ধপধপে সাদা ফর্মাল শার্ট, অফ হোয়াইট প্যান্ট, কালো বেল্ট, কালো শুজ। গরমে অস্থির হয়ে গায়ের কোট খুলে ফেলেছে। হাতা ফোল্ড করে কোনোই অবধি গোটানো। আগের মতো বাইসেপস নেই। ইচ্ছে করেই বাইসেপস এক্সারসাইজ কম করে। কি দরকার কারো আকর্ষণ হওয়ার? তবে পেটের দিকটা খেয়াল রেখেছে। পেশিগুলো কিছুটা ফুলো ফুলো এখনো আছে। টিনেজার প্রেমে পড়ার মতো নেই বয়সটা। গেট আপ দেখলে অনেকেই ভাববে বয়স কম। সামনাসামনি গাম্ভীর্যতা দেখলে সহজেই বলে দেবে বিচক্ষণ মধ্যবয়স্ক পুরুষ। কয়েক বছরের মধ্যেই চুলে পাক ধরবে। চাচার কথার প্রত্যুত্তর করে হেসে বলে,
চাচা আসবো এখন থেকে। এত বছর তো বাইরেই ছিলাম, সময় করে উঠতে পারিনি। অন্যরাও এগিয়ে এসে কথা বলছে গ্রাম নিয়ে। সাহাদ স্টেজের সামনে বসার অনুরোধ জানালো সকলকে। অনুষ্ঠান রীতিমতো শুরু হয়েছে। শিফা নিশি বিধি নাচছে। সিঁড়ি দিয়ে নামতেই সজোরে ধাক্কা খেয়ে বসে গেল। লিমন দাঁত কটমট করে তাকাতেই দেখে তাহিকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। হালকা আকাশি রঙের শার্টে ছেলেটাকে দারুণ মানিয়েছে। তাহি পাশ কাটিয়ে উঠে যেতে চাইলে লিমন মুখ না ঘুরিয়ে বলে, সরি বলাটাও তো এক ধরনের ভদ্রতা মেশ। দেখে হাঁটা উচিত ছিল তোমার। উপর থেকে চোখ বন্ধ করে নামছিলে নাকি? সামনে অপরূপা, হুশ কি অন্যদিকে যাই? আগে শুনছি, আজ দেখেও নিলাম, অসভ্য। তাহি উপরে চলে গেল। লিমন সেদিকে চেয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে নেমে আসলো। কাব্য লিমনকে লজ্জা পেতে দেখে প্রশ্ন করলো, আবার কই ঢপ মারছিস? ভাই এবারেরটা বুঝতে পারছি না। মানে? নিজেকে আগে বুঝতে দিই, পরে জানাচ্ছি। কাব্য হেসে দিল। আসলে এই ভাইটা একটু পাগলাটে ধরনের। আগের দিন রাতে বড় ভাইজানের ডোজ ভালো করেই কাজে লেগেছে। স্টেজের সামনে মেয়েরা নাচছে দেখতে বেশ লাগছে। নিশাদ উঠছে বউকে নিয়ে। মেরে সাইয়া সুপারস্টার গানের সাথে নাচছে নিশাদ। তাহি রুমের দরজা খুলতেই দেখতে পেল দিয়া রেডি হচ্ছে। একটা লাল গাউন পরে আছে। যে কেউ দেখলে নিশাদের বউকে নতুন বউ না বলে এই ইরানি মেয়েকে বলবে বিয়ের কোণে। জরি সুতার কাজ করা গাউন, হাতে গোল্ডের সিম্পল ব্রেসলেট, কানে গলায় পার্ল, চুলগুলোতে খোপা করে গন্ধরাজ ফুল লাগিয়েছে। কিছুক্ষণ আগে রজতকে বলে বাগান থেকে এই গন্ধরাজ ফুল সংগ্রহ করিয়েছে। দিয়ার এই রূপ এখনো অবধি কেউ দেখেনি। শাহেজার কান্না থামাতে বের হয়নি রুম থেকে। মেয়েটা ভিড় সহ্য করতে পারে না। সবাই স্টেজে থাকাতে কেউ এদিকটাতে আসেনি। সাহাদ ফোন দিয়ে দিয়াকে নিয়ে নামতে জানায়। তাহি মুখ খুলে আশ্চর্যজনক অভিব্যক্তি নিয়ে বলে, এই রূপ আজ যে দেখবে সেই কুপকাত। ভাইজান কি করে পারে নিজেকে আটকাতে? দিয়া লজ্জা পেয়ে বলে, আপু তোমরাই বেশি ভাবছো, চলো নিচে যাই। চেয়ারম্যানের সাথে আশেপাশের গ্রামের উন্নয়নের কিছু কাজ দেখতে গিয়েছিল। গ্রামের মিঠো পথ দেখতেই ভালো লাগছে। বাড়ি ফিরতেই পাভেলের দিকে তাকিয়ে বলল, জানো পাভেল, আমি বেঈমানদের মাফ করি না। জি স্যার জানি। নোমানকে অনেক বেশি বিশ্বাস করতাম। এতটাই বিশ্বাস করতাম যে শেফালি বলার পর কোনো যাচাই বাছাই না করে পাশের প্রতিটি মানুষকে রাজি করিয়ে বিয়ে দেয় ওদের। কিন্তু পিঠ পিছে ছুরিটা আমাকে মারলো ছেলেটা। শুকনো ঢোক গিলল পাভেল। বসের এই আফসোস সব সময় থেকে যাবে। যখনই একা হয় তখনই একটা কথাই পাভেলকে বলে। পাভেল আতঙ্কে থাকে, কখন আবার কথার মাঝে প্রধান্বিত হয়ে ওঠে। পাভেল কথার প্রসঙ্গ বদলাতে বলল, স্যার আপনি ঘেমে গিয়েছেন, গাড়ি নিয়ে আসলেই পারতাম। শোনো, এটা এখন আমার শরীরে যত ঢং বুঝলে, এর চেয়ে বেশি কসরত করে আসা পাবলিক আমি। এখন কয়েক বছরে একটু স্বাস্থ্য বেড়েছে, তাই তো ঘামছি। এই তো বাড়ি চলে এসেছে, সানগ্লাসটার সাথে আছে, এই ভালো। মানুষটা এত সোজা সাপটা কথা বলে কিভাবে পাভেল ভেবে পায় না। মুগ্ধ করে আচরণ। বাড়ির কাছে ঢুকতেই মেয়েকে দেখতে পেল শাহিনের কোলে। সারাদিনে মেয়েটাকে চোখের দেখাও দেখেনি। শাহেজাকে একটা পিঙ্ক লেহেঙ্গা পরিয়েছে সুতির। মেয়েটা শাহাদকে দেখে বা বা বলে ঝাঁপিয়ে পড়ল। শাহাদ মেয়েকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরে কথা বলছে। স্ট্যান্ড ফ্যানের কাছটাতে চেয়ার নিয়ে বসলো। ঘামে সাদা শার্ট শরীরের সাথে লেপ্টে গিয়েছে। অকস্মাৎ চোখ গেল অনাকাঙ্ক্ষিত একজনের দিকে। কিছুটা বিব্রত বোধ করে চোখ ফেরালো। চোখের সানগ্লাস থাকাতে সেই ব্যক্তি বুঝতে পারেনি শাহাদের দৃষ্টির দিকে। ভুল দেখলো। শাহাদের হারিয়ে যাওয়া সিলভার ব্রেসলেট হাতে আরেকবার তাকানোর সাহস করেনি, অথচ চোখ দুটো জানান দিচ্ছে অন্যরকম কোনো কিছু ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন। এখনো কুনজর দিয়ে দেখছে শাহাদকে। পাভেলকে ইশারা দিতেই পাভেল হাজির। পাভেলের কানে কিছু একটা বলতেই পাভেলের চোখ তরাক করে উঠল। একটু জোরেই বলে উঠল, স্যার আপনি এখন দেখছেন, আমি গত 6 মাস ধরে দেখছি, ভয়ে বলিনি। আমি নিশ্চিত এই ব্যাপারে। বুঝিয়ে বলো। স্যার আমার মনে হচ্ছে সামনে আপনার জীবনে নতুন ঝড় ওঠানোর জন্য দল পাকিয়েছে।
একজন বিবাহিত পুরুষের দিকে যেভাবে বিবাহিত হয়ে নজর দিচ্ছে দেখলেই মনে হবে আপনার ইশারা আছে। বোঝাতে চাইছো স্ক্যান্ডাল হতে পারে? আমি নিশ্চিত। খতিয়ে দেখো। ওকে স্যার। শাহাদ স্তব্ধ। এমনটা সে আশা করেনি। হালকা হেসে বলে, দেখলে আর একটা ভুল। আমি জীবনে এত ভুল কি করে করলাম? শাহিন চলে আসাতে কথা প্রসঙ্গ বদলায়। পাভেলকে নজর রাখতে হুঁশিয়ার করে। তাহিকে দেখলো সাথে কাউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে। সুলতানা কবির এগিয়ে গিয়ে ছেলের বউকে নিয়ে আসে। অন্য আত্মীয়রা উঠে দাঁড়ায়। দিয়া গুটি পায়ে এগিয়ে আসে। শাহাদের হাতে শরবতের গ্লাস ছিল। এক চুমুক দিতেই থমকে গেল পৃথিবী। শাড়ি, থ্রি পিস, অনেক রূপেই দিয়াকে দেখেছে। এই রূপ অচেনা না, একেবারেই অচেনা নয়। দিয়াকে প্রথমবার এমনই নজর কাড়া রূপে দেখেছিল আরো বছর খানেক আগে মজুমদার বাড়িতে। তবে এখনকার রূপ অনলের মতো ঝলসানো, লালের সাথে একেবারে মিশে গিয়েছে। চুলে সাদা ফুল। বাবার বয়সী কয়েকজন পুরুষের দৃষ্টি সেদিকে। আকস্মিক মেজাজ রুক্ষ হয়ে গেল। শেহজাকে কোলে নিয়েই এগিয়ে গেল মায়ের কাছে। দিয়ার ঠিক পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বাড়ির দাদি চাচিরা শাহাদকে দেখে ঘোমটা তোলে। দিয়ার মাথায় ওড়না দিয়ে সকলের সামনে ঘোমটা তুলে দিল শাহাদ। মায়ের দিকে তাকিয়েই বলে উঠল, আম্মু আমি একটু ফারাকে রেখে যাচ্ছি, একটু পর পাঠিয়ে দিচ্ছি। চাচিরা মিটমিট করে হাসছে। শাহাদ হাত ধরে সকলের সামনে থেকে নিয়ে এলো। দিয়ার দিকে কটমটে দৃষ্টি দিয়ে বলে, হিজাব কোথায় তোমার? আপুরা পড়তে দেয়নি। যে ভয়াবহ সৌন্দর্য থেকে আমি নিজেকে দূরে রেখেছি, এই রূপ মানুষের জন্য উন্মুক্ত হয়ে গেল কি করে? দিয়া ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কম্পিত গলায় বলে, আর হবে না। মাথা থেকে যেন ঘুমটা না পড়ে। আচ্ছা। স্টেজের সামনে মন মরা হয়ে বসে আছে শাহাদের পাশে। শাহাদ হয়তো বুঝতে পেরেছিল দিয়ার মন খারাপের আভাস। কানের কাছে ফিসফিস করে বলে, এমপির বধূ আপনার ভুবন মোহিনী রূপে কারো মনে উথাল পাথাল ঝড় তুলেছে। এতটা নজর কারা লাগা একদমই ঠিক হয়নি। এক কথায় অপরাধ, মারাত্মক বিপজ্জনক ভয়ানক অপরাধ। দিয়া মন খারাপের মাঝে ফিক করে হেসে দিল। শাহাদ সানগ্লাসের ফাঁকে দিয়ার হাসি দেখে নিজেও ঠোঁট কাঁপড়ে হাসছে। এই হাসি দেখে সব বয়সের মানুষ হতচকিত হবে। এভাবে ঠোঁট কামড়ে কামনাসূচক হাসি তো ছেলে জাতি মেয়ে পটাতে দেয়। মধ্যবয়স্ক স্বামী বউয়ের জন্য এমন লাজুক লাজুক হাসি দিতে পারে বলে জানা ছিল না। এই বাড়িতে হাসার পর মনে হচ্ছে শাহাদকে কেউ জাদু করেছে। এত কথা শাহাদ কি করে বলছে? যে শাহাদ কথাই বলে না, সে গত দুদিন কথার গোল খাইয়ে হাসি দিয়ে দিয়াকে বেপরোয়া করে তুলেছে। দিয়া শাহাদের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, আপনি এমনভাবেও হাসতে পারেন? শাহাদের ঠোঁটের কোণে তখনও হাসি লেগে আছে। মাথা নেড়ে দিয়ার প্রশ্নের উত্তর দিয়ে বলে, জাদু করেছ। পুনরায় দুই ওষ্ঠে দূরত্ব টেনে আলগা হয়ে হা সদৃশ ভাব করে বলে, আমি? তবে কি অন্য কেউ? মানে? শাহাদ হালকা হেসে বলে উঠল, তেমন কিছু না, মন ভালো তাই হাসছি। দিয়া কথার আদ্য প্রান্ত না বুঝেই অবুঝের মতো চেয়ে রইল। শাহাদ পুনরায় বলে, আমি রাতে চলে যাব, কাজ পড়ে গেছে। আর কয়েকটা দিন কি থাকতে চাও আম্মুদের সাথে? দিয়া কিছু একটা ভেবে শাহাদের হাত চেপে বলে, এখান থেকে যাওয়ার সময় তো দাদা বাড়ি পড়বে, তাই না? আমাকে একবার নিয়ে যাবেন? শাহাদ কিছুটা অবাক হলো, এত কিছু ছেড়ে হঠাৎ দাদা বাড়ি। তবে গত 1 বছর আসা হয়নি, তাই মাথা নেড়ে বলল, ঠিক আছে যাব। বাবা মায়ের কবর জিয়ারত করে আসা দরকার, এই দিকটাতে তো আসা হয় না। দিয়া মুগ্ধ নেত্রে চেয়ে আছে যে মানুষটা কখনো দেখেইনি শ্বশুর শাশুড়িকে, অথচ এখন বাবা মা সম্বোধন করল। বিয়ের পর শাহাদ কখনো মজুমদার বাড়ি যায়নি, এখন যাবে বলেছে। অথচ শাহাদকে জামাই আদর করার মতো কেউ নেই। দিয়া উঠে গিয়ে এক পাশে দাঁড়িয়ে চাচাকে ফোন দিয়ে জানালো রাতে আসবে। মঈন ভাস্তির আসার খবর শুনে মহা খুশি। শাহাদ দূর থেকে দিয়াকে দেখছে। পুনরায় চোখ গেল মানুষটার দিকে। এবার যেন তাকিয়ে আছে দিয়ার দিকে।
শাহাদ শুকনো ঢোক গেল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।